সো দেখো গত ক্লাসে বেসিক আমি কিছু ধারণা দিয়েছিলাম, নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, বিচরণ কাল, বিচরণ পথ, অনেক কিছু তোমাদের বলছি। এবার দেখো এই হচ্ছে প্রাসের গতির আমরা একটা বিচরণ পথ দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে ধরো সি বিন্দুটা, এখানে হচ্ছে এটা সি বিন্দু। তাহলে একটু লক্ষ্য করে দেখো, তোমার কাছে একটা ধরো যে বল্টুর কাছে একটা বল ছিল, বল্টু কি করলো, বলটাকে উপর দিকে ছুঁড়ে মারলো। এবার বল্টুর বল উপর দিকে ছুঁড়ে মারলো, বুঝছো? এবার বল্টুর বলটা যদি এইখানে থাকে, দেখো বল্টুর বলটা যদি এই পয়েন্টের মধ্যে থাকে, তাহলে এইখান থেকে বলটা ঠিক এইখানে এই বরাবর যাচ্ছে, একটা আদিবেগ দিয়ে ছুঁড়ে মারা হয়েছে। যদি আদিবেগ দিয়ে ছুঁড়ে মারা হয়, এই বেগটাকে বলি আমরা নিক্ষেপণ বেগ। এই বেগের নাম কি? নিক্ষেপণ বেগ। লিখে রেখে তো বড়, আমি আগেও বলে দিয়েছিলাম, গত ক্লাসে পড়িয়েছি। নিক্ষেপণ বেগ, এই কোণের নাম হচ্ছে নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ কোণ, আর এইটাকে বলি আমরা, এই পথ বরাবর হচ্ছে অনুভূমিক, আর এই দিক বরাবর হচ্ছে উলম্ব। আর আমরা দুইটা বিষয় গত ক্লাসে শিখেছিলাম, যে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে ত্বরণের যে উলম্ব উপাংশ সেটা হচ্ছে এ ওয়াই, উলম্ব উপাংশ এই বরাবর, ত্বরণের যে উলম্ব উপাংশ সেটা হচ্ছে উপরের দিকে। গত ক্লাসে আমি দেখেছিলাম এরকম যে ত্বরণের উলম্ব উপাংশ এদিকে থাকে, অনুভূমিক উপাংশ থাকে হচ্ছে এ ওয়াই, এ এক্স, এক্স এদিকে থাকে 0, আর এটা পেয়েছিলাম মাইনাস জি, আর ত্বরণটা প্রকৃত ত্বরণ হচ্ছে এদিকে। গত ক্লাসে এটা আমি দেখিয়েছিলাম যে ত্বরণের উলম্ব উপাংশ এত, ত্বরণের অনুভূমিক উপাংশ হচ্ছে এত। ঠিক আছে, এগুলো আমরা গত ক্লাসে আমরা পেয়েছিলাম। এবার যদি তুমি চিন্তা করো যে আমরা এই যে বেগটা আছে, কি বেগ? নিক্ষেপণ বেগ আছে। একটু চিন্তা করলে দেখো, নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ, তো এটা হচ্ছে প্রাসের আদিবেগ। নিক্ষেপণ বেগটা হচ্ছে এখানে কি? প্রাসের আদিবেগ। এটা হচ্ছে প্রাসের আদিবেগ। নিক্ষেপণ বেগটা হচ্ছে প্রাসের আদিবেগ, প্রাসের আদিবেগ। তাহলে এটা আশা করি বুঝছো তোমরা। তাহলে এবার চিন্তা করে দেখো যে যখন সময়টি, যখন একটু লক্ষ্য করে দেখো, যখন টি ইকুয়াল হচ্ছে 0, যখন টি ইকুয়াল 0, তখন নিক্ষেপণ বেগ ছিল কত? ভি নট। তখন নিক্ষেপণ বেগটা ছিল কত? ভি নট ছিল। অর্থাৎ এই বেগে, যে এই বেগে নিক্ষেপ করা হয়েছে, দেখো এই যে চিত্রটা, এই যে বেগ লব্ধি রাশি, এখানে যদি বেগটা দেওয়া আছে, তার মানে কি একটা লব্ধি ভেক্টর, বেগ একটা ভেক্টর রাশি। বেগ যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে তার দুটো উপাংশ আছে, একটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে তার উলম্ব উপাংশ। তবে এটা যেহেতু আদিবেগ, তো আদিবেগ হওয়ার কারণে এখানে ভি এক্স নট কে আমরা বলি হচ্ছে আদিবেগের আনুভূমিক উপাংশ। আদিবেগের, দেখো বা এটাকে আদিবেগের অনুভূমিক, দেখো বা এটাকে এইটাও বলা যায় অনুভূমিক, আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের অনুভূমিক উপাংশ। আর এই যে ভি ওয়াই নটটাকে বলছি আমরা আদিবেগের, এটাকে বলবো আমরা আদিবেগের উলম্ব উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ। আচ্ছা, এবার চিন্তা করে দেখো যে দুইটা, এই যে মূল বেগ এখানে, তাহলে মোট লব্ধি বেগটা কোনটা? এখানে এটার কাছে লব্ধি বেগ যেটা আছে, লব্ধি বেগ সমান হচ্ছে এখানে আদিবেগ। লব্ধি বেগ মানে হচ্ছে এটার আদিবেগ, হ্যাঁ, প্রাথমিক অবস্থানে আদিবেগ সমান হচ্ছে এখানে ভি নট, মানে হচ্ছে নিক্ষেপণ বেগ, মানে হচ্ছে কি নিক্ষেপণ বেগ। বুঝতে পেরেছো? তো লব্ধি বেগ যে কথা, আদিবেগ সেই কথা ভি নট। কখন? যখন সময়টা শূন্য, যখন সময়টা তোমার শূন্য। এই সময়টা যখন শূন্য থাকবে, সময়টা যখন শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা বলতে পারবো। এবার আমি যে কাজটা করতে চাচ্ছি, এই উপাংশগুলির মান বের করব। তাহলে দেখো, আমি যদি এই যে ভেগটা, এই ভেগটাকে আমি এরকম ভাবে লিখছি, তাহলে এই আদিবেগটা হচ্ছে এটাকে আমি চিত্রের মাধ্যমে এখানে লিখলাম। তাহলে এই ভেক্টরটা, এটা তো একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি একটা হচ্ছে উলম্ব বরাবর বিভাজিত হবে, আর একটা অনুভূমিক বরাবর বিভাজিত হবে। কি বললাম? একটা হচ্ছে উলম্ব বরাবর, আর একটা হচ্ছে অনুভূমিক বরাবর। যদি হয় তাহলে আমি এই চিত্রটাকে এভাবে আঁকতে পারি। তাহলে এখন লক্ষ্য করে দেখো, আমরা যদি এরকম করি, এই দেখো এখানে, তাহলে কি পাচ্ছি এখান থেকে? তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ধরো সাইন থিটা সমান কি পাচ্ছি? তো একটু লক্ষ্য করে দেখবা, এই বরাবর কি আছে একটু লক্ষ্য করো, এটা কি? এটা কিন্তু এই বরাবর, দেখো তাহলে এইটা হচ্ছে তোমার ভি এক্স নট, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ভি ওয়াই নট। কিন্তু তুমি জানো যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই, আমি কি জানি, লম্ব বাই অতিভুজ,
sin θ মানে হচ্ছে লম্ব বাই, আর এইটা তো এটাই, এটা মানে কি v0, এটা মানে কি v0, তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, তো লম্ব হচ্ছে তোমার vx0 আর অতিভুজ কি আছে এখানে v0। সো এইটাকে তুমি যদি লিখো তাহলে সুতরাং লিখতে পারি এখান থেকে দেখো যে লিখতে পারি আমরা vx0 ইকুয়াল হচ্ছে v0 sin θ, v0 sin θ নট, এখানে আমি নট দিচ্ছি, এটা হচ্ছে আদিবেগ v0 sin θ নট। তাহলে এই যে এটা পেলাম আমি, এটা পেয়েছি আমি, তাহলে এইটাই হচ্ছে আমার আদিবেগের উল্লম্ব উপাংশ 1, সূত্র আমরা একটা পেয়ে গেছি, বুঝতে পারছো, একটা আমরা পেয়ে গেছি। দেখো আবার বলছি যে আমরা এখানে সাইন নিয়েছি তাই না, তো সাইন নিয়েছি, আমরা জানি সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে জানি লম্ব বাই কি জানি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এটা যেহেতু তোমার টিটা হচ্ছে কোনটা, ও সরি একটু মিস্টেক হয়েছে, এটা vy0, এটা হচ্ছে vy0, কারণ দেখো এইটা হচ্ছে তোমার এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে যেটা আসবে দেখো এখানে হচ্ছে vy0, এই vy0 কি বের করছি আদিবেগের উল্লম্ব উপাংশ, অর্থাৎ বেগের যে আদিবেগের যে উল্লম্ব উপাংশ ছিল সেটা আমরা পেয়ে গেছি। এবার দেখো এটা যদি বুঝো তাহলে আবার এখন দেখো, আবার আমরা এখান থেকে এটার থেকে লিখতে পারি, আবার দেখো cos θ, আবার cos θ নট সমান লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি আছে কত, ভূমি আছে এখানে vx0, vx0 হচ্ছে ভূমি আর অতিভুজ আছে কত v0। তো সুতরাং আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পাচ্ছি তুমি vx0 ইকুয়াল হচ্ছে v0 cos θ নট। তাহলে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, আরেকটা সমীকরণ এখান থেকে পেয়ে গেলাম। দেখো তো এই দুইটা সমীকরণ বুঝছো কিনা, আমরা কি এই দুইটা সমীকরণ বুঝতে পেরেছি কিভাবে আসছে, জাস্ট এই চিত্রটা দেখে, এই চিত্রটা দেখে যে আসলে কিভাবে আসে। এখানে একটা হচ্ছে তোমার আদিবেগের উল্লম্ব উপাংশ আর একটা হচ্ছে আদিবেগের, একদম ক্লিয়ার আছে। দেখো আমরা হচ্ছে কি এই যে আদিবেগটা দেয়া আছে, দেখো আদিবেগ, তো বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে বেগ ভেক্টর রাশি বিদায় বেগের উপাংশ তৈরি হবে। তো আমরা জানি একটা ভেক্টর রাশিকে একাধিক ভাবে, কোন একটা ভেক্টর রাশি একাধিক উপাংশ থাকতে পারে, দুইয়ের অধিক উপাংশ থাকতে পারে, আবার দুইটা উপাংশ থাকতে পারে। এই দুইটা উপাংশ আবার সূক্ষ্মগুণে থাকতে পারে, স্থূলগুণেও থাকতে পারে, সমগুণেও ক্রিয়া করতে পারে। এইখানে আপাতত আমরা লম্বভাবে যদি ক্রিয়া করে দেখো তাহলে এই যে ভেক্টরটা মূল ভেক্টর কি নিক্ষেপণ বেগ, এই নিক্ষেপণ বেগের দুইটা উপাংশ লম্বভাবে দুটো বিভাজিত হয়ে দুটো উপাংশ তৈরি হয়, একটাকে বলি আমরা অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এবার আমরা যদি সাইন থিটা সূত্র ব্যবহার করি, এটা হচ্ছে কি নিক্ষেপণ কোণ, তাহলে থিটা যদি এটা হয় তাহলে থিটার বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কিন্তু আমার vy0 মানে কি আদিবেগের উল্লম্ব উপাংশ, তাহলে আমরা এটার পাশে নিয়ে আসো তাহলে পাচ্ছ vy0 এর মানটা পাচ্ছ 1। আবার আমরা এখানে যদি cos θ ইউজ করি, cos θ ইউজ করি তাহলে পাচ্ছি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো অতিভুজকে এই পাশে নিয়ে আসলে কি পাচ্ছ vx0 সমান v0 cos θ নট, এটা পাচ্ছি। এই হচ্ছে আমার ইকুয়েশন 2, ইকুয়েশন 2 পেয়ে গেছি। তাহলে এখন যে দুইটা বের করেছি, একটা হচ্ছে আদিবেগের উল্লম্ব উপাংশ আর একটা হচ্ছে আদিবেগের অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এবার এটা গেল, তা আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা একটু দুইটা বিষয় মনে রাখবো, আমরা কি কি মনে রাখবো, তাহলে v0টা এখানে আমরা v0টা পেয়েছি, তো v0 একটা পেয়েছি, আমরা লিখে রাখি vy0 সমান পেয়েছি, vy0 সমান পেয়েছি v0 sin θ, এই হচ্ছে 1। আরেকটা পেয়েছি vx0 সমান হচ্ছে v0 cos θ, v0 cos θ t1, এই হচ্ছে ইকুয়েশন 2। ঠিক আছে, তো এই দুটো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কি বের করেছি, আমরা কিন্তু সময়টাকে শূন্য ধরে, যখন সময়টা শূন্য ছিল সেই সময়ের জন্য এই কাজটা আমরা করেছি। এবার চিন্তা করো, এটা মুছে দাও, এগুলো মুছে দিচ্ছে, এগুলো তুলে ফেলো, আমি মুছে দিচ্ছি। সো এবার চিন্তা করো যে সময় এখন আর শূন্য না, এখন হচ্ছে এই বলটা এখান থেকে যদি এইখানে উঠে আসে কত সময় লাগবে, তাহলে চিন্তা করে দেখো, এই বরাবর একটা সরণ ধরবে, তাহলে দেখা যাচ্ছে কি, তো এইভাবে যদি চিন্তা করো তাহলে বলটা এখান থেকে এখানে উঠছে, তার মানে কত উচ্চতায় উঠছে, ধরো y উচ্চতায় উঠে গেছে। আর এই দিক দিয়ে এখানে একটা সরণ ধরবে, কতটুকু সরণ ধরবে, x মিটার সরণ ধরবে। তাহলে এদিকে সরণ ঘটলো x আর এদিকে সরণ ঘটলো y, কোথায় গেছে বলটা, এখানে। এবার চিন্তা করে দেখো, এই বলটা যখন এইখানে যাবে তখন একটা সময়ের প্রয়োজন হবে, তার মানে আমরা বলতে পারি যখন দেখো সময় যখন t ইজ নট জিরো, তাহলে চিন্তা করে দেখো,
সময় এখন শূন্য না, আগে সময় শূন্য ছিল, যখন এইখানে ছিল সময় শূন্য, কিন্তু এখন তো উঠে গেছে, এইখানে সময় শূন্য, কিন্তু এখানে তো সময় শূন্য না, কারণ একটা বস্তুর স্মরণ করতে হলে সময়ের দরকার হবে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যাইলে তার একটা স্মরণ ঘটবে, স্মরণ করতে হলে সময়ের দরকার আছে। তাহলে এবার এইখান থেকে এখানে যেতে সময় লাগছে কত টি, কত সময় লাগছে, ধরে নাও টি সময় লাগছে। যদি টি সময় লাগে, একই চিত্র এখন আমরা এইখানে আঁকি, একটু দেখো, একই চিত্র যদি আমরা এখানে আঁকি, তাহলে এবার দাঁড়াবে এবার কিন্তু নতুন বেগ। তো নতুন বেগ কত তৈরি হয়েছে, এটা, কারণ সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, সময়ের সাথে বেগের পরিবর্তন হবে। তাহলে এখন যেটা হবে তোমার, ধরো এখানে θ1 কোণ থাকবে, যেটা ধরো এখানে আছে θ1 একটা কোণ আছে, θ1 একটা কোণ আছে। তাহলে এখন দেখো, তাহলে এই y0 কিন্তু এখন থাকবে না, তাহলে এই দিকে যাবে এখন vy, এদিকে থাকবে কি v, আর এদিকে থাকবে কি vx, আর সময় কত t। তাহলে লক্ষ্য করে দেখো, নতুন বেগ অর্জন করবে। যদি নতুন বেগটা এখানে যদি লব্ধি বেগটা নতুন যদি প্রাপ্ত হয়, তাহলে লব্ধি বেগের সাথে তার উপাংশগুলো আলাদা আলাদা হয়ে যাবে। টি সময় পরে বেগের পরিবর্তন হবে, আর মূল বেগের পরিবর্তন হলে তার উপাংশগুলোরও পরিবর্তন হবে। তাহলে এখানে পেলাম কি, মূল বেগ এটা পরিবর্তন হয়েছে, v0 থেকে v তে প্রাপ্ত হলো, সেক্ষেত্রে vx0 থেকে vx এ প্রাপ্ত হলো, vy0 থেকে vy এ প্রাপ্ত হলো। তার মানে দেখা যাচ্ছে কি আমার, যে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে, সময়ের সাথে বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি সময়ের সাথে বেগের পরিবর্তন হয়ে যায়, আমরা একটু ক্লাসে মনোযোগ দেই, ক্লাসে খুবই ইম্পর্টেন্ট কিন্তু টপিক হলো। তাহলে আমরা এখন আগের মতো করে কিন্তু চাইলে লিখতে পারবো, তবে একটু ভালো করে একটু দেখি আমরা। তো এই বরাবর যে বেগটা কত সময় লাগছে, টি সময়। আমরা একটা সূত্র জানি, ভি সমান কি জানি, ভি সমান আমরা জানি ইউ মাইনাস কি জানি, জিটি, ঊর্ধ্বমুখী তো ভি সমান এটা। এবার চিন্তা করো, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এখানে, এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি, তাহলে আমার এটা হচ্ছে কি শেষ বেগ, এটা শেষ বেগ। তাহলে এটা দেখো অনুভূমিক বরাবর যদি বলা হয়, তো দেখো অনুভূমিক বরাবর হলে, তাহলে অনুভূমিক বরাবর যদি বলি, তো অনুভূমিক বরাবর হবে কত, vx। তাহলে আদিবেগ কত ছিল, vx, আদিবেগ ছিল কত, vx0 মাইনাস হচ্ছে gt। আচ্ছা, এবার একটু ভালো করে চিন্তা করে দেয়, অনুভূমিক বরাবর বলছে কিন্তু। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারি, vx0, vx v, এটা সমান আমরা পেয়েছি, দেখো কত পেয়েছি, দেখো তো, অনুভূমিক বরাবর আদিবেগ কত ছিল, অনুভূমিক বরাবর আদিবেগ ছিল হচ্ছে তোমার v0 cos θ মাইনাস হচ্ছে gt। কিন্তু এখানে কথা উল্লেখ আছে, ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য, ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য। আমরা এটাকে না লিখে আমরা লিখতে পারি এখানে এই সূত্র, এখানে axt, এখানে লিখতে পারি আমরা axt, মানে হচ্ছে x অক্ষ বরাবর যে ত্বরণটা আছে, এটা হচ্ছে x অক্ষ বরাবর ত্বরণ। কিন্তু x অক্ষ মানে কি অনুভূমিক, আর অনুভূমিক ত্বরণ হচ্ছে শূন্য। যদি অনুভূমিক ত্বরণ শূন্য হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, সুতরাং vx ইকুয়াল হচ্ছে v0 cos θ t। এই শেষ, এই হচ্ছে আবার সূত্র। তার এইটার মান কেন, কারণ এই টোটালটার মান হয়ে যাবে শূন্য, এই টোটালটার মান হবে শূন্য। কেন শূন্য, কারণ ত্বরণ তো ভালো না, ত্বরণ তো শূন্য, ত্বরণটা হচ্ছে শূন্য। এই ত্বরণ শূন্য হয়ে যাওয়ার কারণে আমার এই টার্মের মানটাও শূন্য হয়ে যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম। সো আমরা তৃতীয় ইকুয়েশনটা কি পেয়েছি, আমরা পেয়েছি টি সময় পরে vx ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার t ইকুয়াল 0 সময় পরে, ঠিক আছে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে t is not equal 0, সেই জন্য আমরা অলরেডি একটা পেয়ে গেছি vx, আর vx সমান পেয়েছি আমরা v0 cos θ0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3 পেয়ে গেলাম। এবার আসি আমরা আরেকটা সমীকরণ। এবার দেখো একই সমীকরণ যদি আমি এই অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে কি লিখবো আমি, vy ইজ ইকুয়াল টু হচ্ছে কি লিখবো আমি, vy0 মাইনাস হচ্ছে ay0 t। কেন, এটা তো নরমাল, এই সূত্র ব্যবহার করেছি। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে শেষ বেগ, কিন্তু কার, প্রাসের বেগটা vy, y অক্ষ বরাবর আছে উলম্ব বেগ, প্রাসের উলম্ব বেগ। তাহলে এই বেগটা আছে, এটা হচ্ছে v, এই বেগ। আর u মানে কি, আদিবেগ। কোন দিকে আদিবেগটা, উলম্ব বরাবর। কোন দিকে, উলম্ব বরাবর, উলম্ব বরাবর। তো উলম্ব বরাবর যদি চিন্তা করো তুমি, তাহলে উলম্ব বরাবর কি আছে, vy0। উলম্ব বরাবর x এর কোনো কিছুই যাবে না, উলম্ব বরাবর x এর কোনো কিছুই যাবে না। যদি না যায় তাহলে কেমন হবে দেখো, তাহলে আমরা এখন বসাতে পারি vy ইকুয়াল হচ্ছে, এটার মান আমরা জানি, দেখো এটার মান জানি, কত জানি,
ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা টি মাইনাস হচ্ছে এটার মান কত জানি জি, জিটি। এই হচ্ছে আমার, সুতরাং এটা সমান এটা। দ্যাট মিন্স আমরা পেয়ে গেলাম ভি ওয়াই ইকুয়াল হচ্ছে ভি নট কস সাইন থিটা, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি, ইকুয়েশন নাম্বার 4। আমরা কি সবাই এটা বুঝছি? বেগের পরিবর্তন হলে ত্বরণ শূন্য হবে কেন? বেগের পরিবর্তন কারণ হচ্ছে অনুভূমি বরাবর বেগ হচ্ছে ধ্রুব, অনুভূমি বরাবর বেগের মানটা ধ্রুব থাকার কারণে বা অনুভূমি বরাবর বেগ সমান থাকার কারণে বেগের কোনো পরিবর্তন হয় না। আর আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, যেহেতু বেগের বৃদ্ধি হয় নাই তাই ত্বরণও কোনো সৃষ্টি হয় নাই। জিটি কেন হলো? এটা তো নরমাল সূত্র, এটা হচ্ছে আমি তোমাদের নবম দশমের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা মনে রেখে করাচ্ছি। নবম দশম শ্রেণীতে আমাদের এরকম ছিল না সমীকরণটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। সো এখানে তো নিক্ষিপ্ত বস্তু, সো আমি জাস্ট টার্মগুলো চেঞ্জ করছি, যে ইউ বলতে আসলে কাকে বোঝাচ্ছে ভিএক্স নট কে, আর এখানে জি বলতে বোঝাচ্ছে কি এক্স কে, আর টি তো টি আছে, ঠিক আছে। আর এখানে ভি বলতে ভিএক্স কে বোঝাচ্ছে, কারণ এক্স অক্ষ বরাবর তাই এক্স দিয়েছি, আর যদি ওয়াই অক্ষ বরাবর হতো তাহলে ওয়াই দিতাম। তাহলে এই ছিল আমাদের সমীকরণ, তার মানে আমরা 4টা সমীকরণ এখান থেকে পেয়ে গেছি। সো আমরা কি সবাই বুঝছি এখানে এই বরাবর, তার মানে দেখো এই বরাবর যে ব্যাগটা পাইছো টি সময় পরে, সেটা হচ্ছে তোমার টি সময় পর যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি, আর এই পাশে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভি নট কস থিটা টি, ভি নট কস থিটা টি নট। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। যদি এটা বুঝো, এবার আমরা পরের স্টেপে যাই, যাব। আচ্ছা এবার দেখো, তাই মুছে দিচ্ছে কিন্তু। তো আমরা যদি এবার টি সময় পরে লব্ধি বের করতে যাই, তাহলে আমরা যেটা করলাম দেখো, আমরা কিন্তু অলরেডি প্লাসের গতির সমীকরণ বের করছি, তো প্লাসের সমীকরণ লব্ধি বেগ নির্ণয় করো। সুতরাং দেখো টি সময় পর প্লাসের লব্ধি বেগ হবে। দেখো তো লব্ধি বেগ কোনটা? এটা না, এটাই তো লব্ধি বেগ। তো লব্ধি বেগ v = হয়ে যাবে, v = আমরা কি জানি? আমরা জানি এখানে কোনটা ভেক্টর আছে কি একটা, আমরা জানতাম pq এর জন্য। তো pq এর জন্য এটা হবে কি vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার প্লাস 2vx vy cos আলফা, কারণ দুটো ভেক্টর আছে, লব্ধির সামান্তরিক সূত্র ব্যবহার করা যায়। কেন ইউজ করব না এটা? এই দেখো এই, তাহলে এই আর হচ্ছে কি এই, তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে এটা কি আছে vy, এটা হচ্ছে vy, আর এই যে দেখো এই যে এইটা বা এইটা হচ্ছে কি vx, তাহলে আবার vx আছে vy আছে, সেক্ষেত্রে দুইটা লব্ধি এই যে এটা কোথায় আছে? আসলে এইদিকে আছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল কত? 90 ডিগ্রি আছে, আলফা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি আছে, অর্থাৎ সমকোণে ক্রিয়া করছে। যদি সমকোণে ক্রিয়া করে তার মানে এই টোটালটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা শূন্য হলে এই টোটালটাই শূন্য হয়ে যাবে, একটা শূন্য অমানিত, বাকি সবগুলোই শূন্য। সুতরাং আমি এখানে বলতে পারি v হচ্ছে √ওভার vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার। খুব ইম্পর্টেন্ট এই অংশটা, মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি লিখে ফেলো। দেখো নরমালি যেটা করেছি আমরা কিন্তু দুইটা ভেক্টর সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানতাম যে r সমান হচ্ছে কি জানতাম? r সমান জানতাম p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। এটা কিন্তু আমরা ভেক্টর নিয়মে জানি লব্ধি নির্ণয়, তাহলে ওই সূত্র এখানে বসাচ্ছি। এটা তো ভেক্টর রাশি, শুধু তো p ভেক্টর রাশি না, এখানে ভিটাও এখানে ভেক্টর রাশি, অর্থাৎ বেগও একটা ভেক্টর রাশি। দ্যাটস ওয়াই আমি এটা vx স্কয়ার প্লাস vy স্কয়ার প্লাস 2uv cos আলফা, 2uv cos আলফা আমি এইভাবে বলতে পারতাম, এই আর কি। তো এই যে ফাইনাল এটা শূন্য হয়ে গেছে, এই টোটালটা শূন্য। কেন শূন্য? কারণ তুমি জানো যে cos 90 ডিগ্রির মান শূন্য, cos 90 ডিগ্রির মান শূন্য। তো cos 90 ডিগ্রির মান শূন্য, টোটালটাই শূন্য হয়ে যাবে, সম্পূর্ণটা শূন্য হবে। এই সম্পূর্ণটা, এই পদের সম্পূর্ণটা, তাহলে থাকবে শুধু এই দুইটা। তো এই দুটো যদি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান, এটাই হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট লব্ধি নির্ণয়ের জন্য। তার মানে হচ্ছে তোমার কাছে যদি কোনো টিচার প্রশ্ন করে যে এই বস্তুটির মানে হচ্ছে এই প্লাসের লব্ধি নির্ণয় করো, তুমি কি করবা? এই ক্ষেত্রে তোমাকে যদি বলে লব্ধি নির্ণয় করতে, তুমি ঠিক আছে একটু কথা বলি। এই যে সূত্রগুলো, এটা তো ভেক্টর সূত্র, এই সূত্রটা হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করেছি। তো এটাও সামান্তরিক সূত্র থেকে আসছে। এই আলফার মান 90 ডিগ্রি, দেখো এই আলফা হচ্ছে এইটা, টোটাল হচ্ছে কি আলফা মানে কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি হয় তাহলে cos 90 ডিগ্রি মান কত? শূন্য।
cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, এই cos 90 ডিগ্রির মান 0 হতে এইটুকু থাকবে, তাহলে এটাই হচ্ছে তোমার লব্ধিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু লব্ধি নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা লব্ধি পেয়ে গেলাম v, লব্ধি পেয়েছি v সমান হচ্ছে রুট ওভার, লব্ধি পেয়েছি v সমান হচ্ছে রুট ওভার vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার। এর মানে হচ্ছে তোমাকে যদি বলে একটু মাথায় রাখবা একটা বিষয়, তোমাকে যদি বলে 2 সেকেন্ড পরে কত, 2 সেকেন্ড পর বেগ কত, 3 সেকেন্ড পর বেগ কত, বা 4 সেকেন্ড পর বেগ কত, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের। দেখো একটা প্রশ্ন বলে দিচ্ছি, যদি প্রশ্ন বলা হয় যে 2 সেকেন্ড পরে, দেখো 2 সেকেন্ড পর বস্তুটির লব্ধি বেগ নির্ণয় করো, বস্তুটির লব্ধি বেগ নির্ণয় করো। এই প্রশ্নটি চাওয়া হইতো তোমার কাছে 2 সেকেন্ড পরের প্রশ্নটি। তাহলে তোমার কাজটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথম যেটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে তোমার প্রথম vx ব্যবহার করো v নট cos θ, ঠিক আছে। সেকেন্ড তুমি ব্যবহার করো vy v নট cos sin θ, v নট sin θ মাইনাস হচ্ছে gt, এন্ড থার্ড তুমি যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে v হচ্ছে রুট ওভার vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার। এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, তুমি এইভাবে করবা। ঠিক আছে, যদি চাও 2 সেকেন্ড পরে, তার মানে 2 সেকেন্ডের জন্য তুমি আগে এইটার আদি বেগ বের করো, এইটার 2 সেকেন্ড পরে বেগ কত হবে, এইটার 2 সেকেন্ড পরে বেগ কত হবে বের করো, দুইটা বের করার পরে লব্ধি বেগটা বের করতে হবে। দুইটা বের করার পরে আমাদের লব্ধি বেগটা কি, এই যে টপিকসটা 30টা প্রশ্ন সমাধান, বুঝছো? এই ক্লাসটা শেষ করতে পারলে দেখবা যে তোমাদের 30 থেকে 40টা প্রশ্ন এই রিলেটেড তোমরা সলভ করতে পারবা, এজন্য বলছি। আর বিগত বছর প্রায় 28টা প্রশ্ন, 2015 থেকে 2019 পর্যন্ত 28টা প্রশ্ন আসছে, 28টা প্রশ্ন, বুঝো? তাহলে মুছে দিচ্ছি আমি এটা। তো ওই প্রশ্নটা কিন্তু এরকম ভাবে জাস্ট 2 সেকেন্ড বসায় দিবা, ঠিক আছে? এই প্রশ্নটা দেখবা অনেক বেশি আসছে, প্রশ্নটা যে বেগ লব্ধি বেগ নির্ণয়টা অনেক বেশি আসে, 28টা প্রশ্ন আসে লব্ধি বেগ নির্ণয়ে তোমাদের আসে। যাই হোক, আমাদের এখন দেখো প্লাসের দূরত্বটা বের করবো আমরা, প্লাসের দূরত্ব। আচ্ছা, দূরত্বের ক্ষেত্রে তুমি দেখো তো প্লাসের দূরত্ব দুই ধরনের। তাহলে দেখো উলম্ব বরাবর দূরত্ব কি হবে, তো উলম্ব বরাবর দূরত্ব, তো উলম্ব বরাবর দূরত্ব মানে কি, দেখো উলম্ব বরাবর দূরত্ব মানে তো এইদিকে, তো উলম্ব বরাবর যে দূরত্বটা হবে মানে দেখো এটা উলম্ব বরাবর দূরত্ব হচ্ছে কত, y। যদি y হয়, তোমরা কিন্তু জানো আমি গ্যালিলিও সূত্র থেকে যেটা জানি s = ut মাইনাস হচ্ছে হাফ অফ gt স্কয়ার। আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তু, এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নবম দশম শ্রেণীতে আমরা এটা পড়ে আসছি, খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু, একদম খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা জানতাম। এখন আমরা এটা যদি এখানে ইউজ করি, দেখো এটা হচ্ছে সরণ, উলম্ব বরাবর সরণ y, উলম্ব বরাবর সরণ y, আদিবেগ কত উলম্ব বরাবর, আদিবেগ উলম্ব বরাবর কত আছে, vy নট আছে ইনটু হচ্ছে t মাইনাস হাফ অফ gt। এখানে হাফ অফ gt বলতে কোনটা বোঝাচ্ছে, দেখো এটা ছিল এখানে বলতে ay t স্কয়ার। এবার তুমি বসায় দাও, এটা মানে কি জানি আমরা, জানি হচ্ছে v নট, আমরা জানি v নট sin θ ইনটু হচ্ছে t মাইনাস, দেখো মাইনাস হচ্ছে হাফ অফ, দেখো মাইনাস হাফ অফ কি পাচ্ছি আমরা, gt স্কয়ার। তো এই হচ্ছে আমার উলম্ব বরাবর সরণ। দেখো উলম্ব বরাবর সরণটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন কি করলাম, দেখো এখন কি করতে পারি, আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে দেখো উলম্ব বরাবর সরণ কত আসছে, এবার অনুভূমিক সরণ দেখি আমরা। তো অনুভূমিক সরণ t সময় পর, অনুভূমিক বরাবর, দেখো অনুভূমিক বরাবর সরণ বা দূরত্ব, অনুভূমিক বরাবর দূরত্ব কত হবে, অনুভূমিক বরাবর দূরত্ব কত হবে, সেম এই সূত্র বসাও, সেটা কত x t সময় পরে, অবশ্যই এখানে কি t সময় পর, এই t সময় পর উলম্ব বরাবর দূরত্ব, অনুভূমিক বরাবর দূরত্ব। তো সূত্র তো এটা, মেইন সূত্র কিন্তু এটা, আমরা মানে মনে রাখার জন্য আমরা নবম দশম শ্রেণীর যে সূত্রগুলি নিক্ষিপ্ত বস্তুর সূত্র পড়ে আসছি, এটা দেখো u বলতে অনুভূমিক বরাবর u বলতে কি, অনুভূমিক বরাবর u বলতে vx নট t মাইনাস, তো মাইনাস কি হবে, মাইনাস হবে হাফ অফ ax t স্কয়ার, এবার একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে অনুভূমিক বরাবর, মানে দেখো যে আদিবেগ x হচ্ছে আমরা জানি h ut প্লাস হাফ অফ at স্কয়ার, h ut প্লাস হাফ at স্কয়ার। তো h বলতে এটা বোঝাচ্ছি
ইউটি ইউটি, তার মানে ইউ মানে কি আদিবেগ টি, তা আদিবেগ কত জানি এখানে, ওইটা তো এই সূত্রের জন্য ইউটি, কিন্তু এই সূত্রের জন্য কত হবে, আদিবেগ বলতে vx নট, আদিবেগ বলতে vx নট, কোন বরাবর, অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর বললে vx নট বসালাম। আচ্ছা টি মাইনাস হচ্ছে হাফ অফ এক্স স্কয়ার, কারণ কি আমরা জানি অনুভূমিক বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে ax, অনুভূমিক বরাবর ত্বরণ হচ্ছে কত, ত্বরণের অনুভূমিক উপাংশ হচ্ছে 0, ax সমান। এবার একটু চিন্তা করে দেখো, ত্বরণের অনুভূমিক উপাংশ যদি শূন্য হয় আমরা এখান থেকে লিখতে পারবো v নট cos থিটা ইনটু হচ্ছে কত t মাইনাস হচ্ছে হাফ অফ 0 ইনটু হচ্ছে t স্কয়ার, হাফ অফ 0, তাহলে টোটালি পাচ্ছ তুমি v নট cos থিটা, v নট cos থিটা ইনটু হচ্ছে t। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম যে 2 সেকেন্ড পরে অনুভূমিক সরণ কত, 3 সেকেন্ড পরে অনুভূমিক সরণ কত, 4 সেকেন্ড পরে অনুভূমিক সরণ কত ইত্যাদি আমরা চাইলেই এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। বাট তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বস্তুর উলম্ব সরণ কত, 2 সেকেন্ড পর উলম্ব সরণ, 5 সেকেন্ড পর উলম্ব সরণ, 10 সেকেন্ড পর উলম্ব সরণ ইত্যাদি প্রশ্ন যদি করে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে ওই সরণটাকে আমরা বের করে ফেলতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? টোটালটাই শূন্য হয়ে যাবে। এবার দেখো, এবার আমরা যে কাজটা, আমি কিন্তু আবার বলছি, একটা গেল উলম্ব বরাবর, মানে হচ্ছে দেখো এইখান থেকে এখানে সরণ কত ঘটলো x মিটার, তো এই বরাবর যে সরণটা ছিল, এই বরাবর যে সরণটা আছে কোন কার জন্য ঘটছে, এই বরাবর সরণ ঘটবে হচ্ছে vx নট যে বেগটা ছিল আদিবেগ এর জন্য ঘটবে, এই বরাবর সরণ ঘটবে এই বেগের জন্য, এই বরাবর সরণ ঘটবে এই বেগের জন্য, আর এই বরাবর সরণ ঘটবে কোন বেগের জন্য, vy নট এর জন্য। তাহলে এই বরাবর সরণ ঘটবে vy নট আদিবেগ, এটা হচ্ছে u, নরমালি এটা হচ্ছে কি u এর মতো কাজ করে, আর এই বরাবর u এর মতো কাজ করে হচ্ছে এই বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে vx নট, এবারও এটা হচ্ছে vx নট, বুঝতে পারছো? অর্থাৎ আদিবেগ এটা, এটা আদিবেগ, এটা আদিবেগ, ইটস নট ইকুয়াল, এরা কিন্তু সমান না, বোঝানোর জন্য বলছি। তাহলে এইখান থেকে কোণাটা যদি এইখানেও যায় সময় লাগছে t, সময় লাগছে t, তাহলে আমরা জানি যে নরমালি আমরা যেটা জানি, দেখো x হচ্ছে x ut প্লাস হাফ অফ at স্কয়ার, আমরা এই সূত্র জানি, হাফ অফ at স্কয়ার আমরা এই সূত্র জানি। তো vx নট এর মান কত জানি আমরা, মানে u বলতে কি vx নট, t তো আছে হাফ অফ ax স্কয়ার t, এখানে হচ্ছে আছে কত ax স্কয়ার ax t স্কয়ার, এইভাবে আমরা পেয়েছি। এবার তুমি যদি চিন্তা করো, আমরা যদি মানগুলি বসায় দেই, দেখো সমীকরণ তৈরি হয়ে যাবে আরেকটা। তাহলে আমাদের এটা ছিল কত, দেখো এটা ছিল আমাদের পঞ্চম সমীকরণ। এবার ষষ্ঠ সমীকরণ যেটা আসবে সেটা হচ্ছে y সমান, একটা আসছে y সমান আসছে তোমার v নট sin থিটা, v নট sin থিটা ইনটু হচ্ছে t মাইনাস হচ্ছে, দেখো মাইনাস কি আছে এখানে, মাইনাস হচ্ছে হাফ অফ g t স্কয়ার। সো আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছি একটা, তা আরেকটা কি পাচ্ছি আমরা, আরেকটা যেটা পাবো দেখো x t সময় পরে, তাহলে x পাবো এখান থেকে v নট cos থিটা ইনটু হচ্ছে t, তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে 5 6 আর এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 7। তাহলে আমরা কিন্তু 7টা সমীকরণ পেয়ে গেছি, অনেকগুলো সমীকরণ পেয়েছি তাই না? প্রত্যেকটা সমীকরণ কিন্তু নাম আছে, আমি লাস্টে আবার বলে দেব, টেনশন নিও না, লাস্টে বলে দেব। তাহলে এই গেল আমাদের। এবার দেখো, এবার আমাদের এখন কি আছে দেখো, এবার সময় বের করতে হবে, সময় নির্ণয় করব আমরা, এবার আমরা সময়টা বের করব, সময় বের করব। সো সময়টা যদি বের করতে চাই, প্লাসের আমরা লব্ধি বের করছি, দূরত্ব বের করছি, তোমরা কি সবাই এবার একটু দেখো সময় নির্ণয়। তো সময় নির্ণয়ের ক্ষেত্রে এইটা থেকে কি পাচ্ছি দেখো, এটা, সুতরাং এইখান থেকে দেখো এই যে এটা, তাহলে এইটা যদি লক্ষ্য করে দেখো, এই যে 3 নং থেকে দেখো, 4 নং থেকে এত নং থেকে পাই, এত থেকে পাই কি পাচ্ছি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার, দেখো পাচ্ছি হচ্ছে x হচ্ছে v নট cos থিটা ইনটু হচ্ছে t, সুতরাং আমি t সমান লিখতে পারি দেখো x ডিভাইডেড বাই হচ্ছে v নট cos থিটা ইনটু হচ্ছে t নট, cos থিটা ইনটু কি লিখতে পারি t নট, cos থিটা ইনটু লিখতে পারি t নট। তাহলে আমরা কিন্তু সময়টা পেয়ে গেছি। এই সময়টা মানে কি বুঝছো, এই সময়টা হচ্ছে এই প্লাসটা যখন এইখান থেকে এইখানে ওঠে, এইখান থেকে এইখানে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে আমার, এটাই হচ্ছে দেখো এইখান থেকে এইখানে যেতে যে সময়ের প্রয়োজন সেটা হচ্ছে আমার t, আর এই t এর মানটা পেয়েছি আমরা, t হচ্ছে x বাই v নট cos থিটা, v নট cos থিটা, তার মানে আমরা সময়টা পেয়েছি, t সমান পেয়েছি কি
x ডিভাইড বাই হচ্ছে ভি নট কস থিটা নট। এটা হচ্ছে আমার 8 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 8 নং সমীকরণ। এবার একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই কোণাটা এইখান থেকে এখানে যেতে যে সময় লাগবে এটা হচ্ছে উলম্ব সরণ, উপর দিকে উলম্ব, একই সময় এটাকে এখানে যায়। মানে বিষয়টা বোঝাচ্ছি যে ধরো যে এখানে একটা বল আছে, এ হচ্ছে x অক্ষ, এ হচ্ছে y অক্ষ। তো যখন এখান থেকে এইখানে গেল, এখান থেকে এখানে, তার লক্ষ্য করো কতটুকু উপরে উঠছে, যতটুকু এই যে এইভাবে এইখান থেকে ঠিক এইখানে চলে গেল, এইভাবে চিন্তা করো এই যে এইটুকু, এইটুকুতে যদি টি সময় লাগে তাহলে এইখান থেকে এইখানে উঠছে দেখো, এই যে এইভাবে চিন্তা করো, এইভাবে এইটুকু তো টি সময় লাগবে। তাহলে এইখান থেকে এখানে যেতে যে সময় লাগলো উপর দিকে উঠতেও ঠিক একই পরিমাণ সময় লাগছে। তার মানে এইখানের সময় বা এইটুকু সময় কিন্তু দুইটা সেম। কারণ হচ্ছে এইখানে গিয়ে বিন্দুটা পৌঁছাইছে, এইখানে যাইতে এইখানে যাচ্ছে মানে কি দ্বিমাত্রিক অবস্থানে যাচ্ছে। তো দ্বিমাত্রিক অবস্থানে গেলে দুইটা পরিবর্তন হচ্ছে, একটা x অক্ষের দিকে পরিবর্তন আর একটা y অক্ষের দিকে পরিবর্তন। তাহলে x অক্ষের দিকে যতটুকু সময় লাগতেছে y অক্ষের দিকে ঠিক ততটুকু সময় এখানে লাগতেছে, বুঝছো? এবার এটা যদি আমাদের হয়ে থাকে, এটা তোমাদের যদি হয়ে থাকে, এবার দেখো এবার উত্থানকালটা বের করো, উত্থানকাল পতনকাল দেখো। তো এইটা দিয়ে আমরা একটু লাস্ট আরেকটা বের করে ফেলতে পারি, সময়টা বের করলাম এটা দেখো। সো এখন দেখো আমরা যে এটা কি পাচ্ছি, দেখো যে এত নং থেকে পাই, এত নং হতে পাই, এত নং হতে পাই কি পাচ্ছি এখানে দেখো তো, y ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো v নট, y ইজ ইকুয়াল টু আমি জানি v নট sin থিটা, v নট sin থিটা নট ইনটু হচ্ছে t মাইনাস হচ্ছে হাফ অফ g t স্কয়ার। দরকার নেই দেখো, এবার এখানে বসাও, তাহলে এইখানে তুমি যদি বসাও দেখো এটা এখানে কি পাচ্ছ, তাহলে v নট sin থিটা, v নট sin থিটা t ইনটু হচ্ছে t এর মানটা কি পেয়েছে দেখো তো t, তাহলে t এর মান পেয়েছো x ডিভাইড বাই হচ্ছে v নট cos থিটা, v নট cos থিটা ইনটু t। আচ্ছা মাইনাস, তো মাইনাস এখানে দেখো হাফ অফ g ইনটু হচ্ছে দেখো ইনটু হচ্ছে x ডিভাইডেড বাই হচ্ছে v নট cos থিটা নট, v নট cos থিটা নট হোল স্কয়ার। এটা ভালো করে দেখো, জাস্ট আমি t এর মানটা বসায় দিছি, কারণ কি দেখো, কারণ হচ্ছে কণাটা এখান থেকে যাইতে এইখানে যেতে যে সময় লাগে, এই দিক দিয়ে যাইতে যে সময় লাগে, এই দিক দিয়ে উপরে উঠতে ঠিক একই সময় লাগতেছে, একই সময় লাগতেছে। তাহলে এইটা এখান থেকে এখানে যতটুকু সময়, এইখান থেকে উপরে উঠতে ঠিক একই সময় লাগবে। যদি একই সময় লাগে তাহলে আমি যদি এখন এই y এর মানটা বের করতে যাই, তাহলে দেখো y এর মানটা বের করছি, দেখো যে তাহলে v নট sin থিটা থিটা t এর মানটা এই যে এটা, অথবা এই যে এটা, এই t এর মানটা এখানে বসাই দিলাম, t এর মানটা এখানে বসালাম মাইনাস হাফ অফ g, t এর মান এখানে বসাও, কারণ ছিল কি gt স্কয়ার, তো t এর জায়গায় এটা বসাও, বাস বসালাম এখানে। এখন আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি মুছতেছি। আচ্ছা যদি এটা বসাই তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, তো দাঁড়াচ্ছে এখানে দেখো v নট আর v নট কেটে ফেলছি, তাহলে থাকছে কত x, এখানে থাকবে তোমার দেখো sin থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা নট মাইনাস হচ্ছে এইখানে কি আছে দেখো, এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ দেখো হাফ অফ g, এইখানে দেখো x স্কয়ার আর এটা আসবে কত v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, বুঝছো? আচ্ছা তো এবার দেখো এখানে চলে আসছে একটু এইখানে, অর্থাৎ দেখো এখানে, সো এখানে y সমান যেটা আসবে দেখো x tan থিটা, x tan থিটা নট, কেন? কারণ sin বাই cos মানে tan, sin বাই cos সমান tan মাইনাস, এবার এখানে দেখো তো এখানে লিখতে পারি g x স্কয়ার, হ্যাঁ ডিভাইডেড বাই হচ্ছে তোমার দেখো ডিভাইড বাই হচ্ছে তোমার 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই যে একটা সমীকরণ পাইছি সর্বোচ্চ ব্যবহার, এখন আসো এতক্ষণ পর্যন্ত করালাম ঠিক আছে, তো ব্যবহার হবে কোনটা? এই যে সমীকরণটা পেয়েছো তুমি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা দিয়ে তুমি মিসাইল মারতে পারবা, মিসাইল মারার সূত্র হচ্ছে এটা, বুঝতে পেরেছো? তোমার বান্ধবী বসে আছে 14 ফেব্রুয়ারিতে তোমার এক বন্ধুর সাথে এটা দেখে তোমার খুব হিংসা লাগতেছে, তুমি মিসাইল মারবা, একটা বুলেট মারবা না মিসাইল মারবা, সেটা তুমি মারতে চাও, এই সূত্র ব্যবহার করবা তুমি, বুঝতে পেরেছো? এখন বলো এই সূত্র, এবার মুছে দিচ্ছি নিচেরটা, দেখো এবার এই হচ্ছে তোমার দেখো, এই তুমি দাঁড়ায় আছো সিঙ্গেল,
সিঙ্গেল ম্যান, তুমি খুব কষ্ট, আহারে খুব কষ্ট তোমার। এইদিকে কোন একটা জায়গায় বসে তারা কি করতেছে, দুইজনে আড্ডা দিতেছে। দেখো দুইজনে বৈশা বৈশা কি করতেছে, আড্ডা দিতেছে। আর তোমার তো মনে করো সহ্য হইতেছে না, বুঝতে পারছো? এই যে এখানে বসে আছে, তুমি আসো এখানে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, তোমার বান্ধবী এখানে বসে আছে, তোমার বান্ধবী এবং তার একজন প্রিয় মানুষ এখানে বসে আছে। সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি, এই জন্য আমরা এটা টানতেছি আর কি, একটু মজা করি এই আর কি। এখন তোমার কাছে একটা বুলেট আছে, মিসাইল আছে। মিসাইলটা কি, এই দেখো মিসাইল, এই তো মিসাইলটা কেমন আমরা একটু দেখি। এরকম একটা মিসাইল আমরা মারবো, বুঝছো? মানুষের চেয়ে মিসাইল বড়। যাই হোক, এবার দেখো তুমি কি করবে, ওরা মারবা। এখন তুমি আগে থেকে জানো তোমার বান্ধবী কত দূরে আছে, কতটুকু দূরে আছে তুমি আগে থেকে জানো। কত দূরে আছে, ধরো যে x মিটার দূরে আছে। x মিটার মানে কত, ধরো যে 500 মিটার দূরে আছে। তুমি 500 মিটার দূর থেকে তুমি মিসাইল মারবা। আচ্ছা, এখন এই সূত্র অনুযায়ী তুমি একটা নির্দিষ্ট বেগ দিতে হবে। তাহলে তুমি এমন একটা বেগ দিচ্ছ, এই যে দেখো এইটাকে তুমি যেভাবে ছাড়তেছো সেটা হচ্ছে ভি নট বেগ। এই ভি নট বেগে তুমি যদি ছাড়তে পারো তাহলে দেখা যাবে তাহলে কত উচ্চতায়। এটা মানে কি, এই মিসাইলটা কি তার কোথায় পড়বে, তার কি পিঠে পড়বে, ঘাড়ে পড়বে, নাকি পায়ে পড়বে, গিয়ে কোন অংশে পড়বে। দেখো তুমি চিন্তা করো। আমি একটু উঁচু করে দেই, তারা ধরো যে একটু বড় সড়ো মানুষ দাঁড়ায় গল্প করতেছে, এই দাঁড়ায় গল্প করতেছে। তো মিসাইলটা তুমি চাইতেছো একদম মাথার মধ্যে ফেলবা, নি মাথার মধ্যে। যদি তুমি মাথার মধ্যে ফেলতে চাও তাহলে তুমি জাস্ট চিন্তা করবে যে মাথা মানে কতটুকু উপরে আছে। এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে ওয়াই। তুমি যদি মাথার উপরে মারতে চাও, মিসাইলটা একদম কি তোমার বন্ধুর বান্ধবীর একদম মাথার মধ্যে ফেলবা না, বুঝছো? এখন ফেলতে চাইলে তুমি কত উচ্চতায় ফেলবা, দেখো সেটা কিন্তু উচ্চতা দেয়া থাকবে যে তুমি 10 মিটার উচ্চতায় ফেলতে চাও, 10 মিটার উচ্চতায়, বাস। তো তুমি কিন্তু এটা বলে ফেলতে পারবে যে আসলে কত উচ্চতায় ফেললে তুমি কোথায় গিয়ে আঘাত করবে, কত উচ্চতায় আঘাত করবে, এটা কিন্তু তুমি এই ওয়াই দ্বারা বুঝে ফেলতে পারবা। সো যেমন ধরো এটার মান এইখানে, ধরো যে ওয়াই এর মানটা আসছে কত, ওয়াই এর মান এখানে 10 মিটার, ধরো যে ধরো 2 ফিট, কত আসছে 2 ফিট, বুঝতে পারছো? যে এইখানে আঘাত করবে 2 ফিট উচ্চতা, বা ধরো 5 ফিট উচ্চতায় আঘাত করবে, কত 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি উচ্চতায় আঘাত করবে। যদি এই উচ্চতায় আঘাত করে তাহলে এখান থেকে মারবা, এত মিটার দূরত্বে যাবা, এই ব্যাগটা দিয়ে দিবা। এই ব্যাগ দিলে দেখা যাবে কি তোমাকে এইখানে গিয়ে, ঠিক এইখানে গিয়ে আঘাত করবে। যদি দেখো এইখানে এই গিয়ে আঘাত করবে, এইভাবে গিয়ে আঘাত করবে, বুঝতে পারছো? মিসাইল এভাবে যাবে। এখন কথা হচ্ছে অনেক সময় এখানে আসবে তোমার এইটা দিয়ে অনেকগুলো প্রশ্ন। সবচেয়ে বেশি ব্যবহার হবে এই সূত্রটা, যে বুলেটটি কি কোথায় আঘাত করবে, শিকারীর মানে শিকার করতে পারবে কিনা, শিকার করতে পারবে কিনা। শিকার করতে মানে তুমি তোমার বান্ধবীকে আঘাত করতেছো, তুমি তাকে শিকার করছো, এইখান থেকে তুমি তোমার বান্ধবীর উপরে নিয়ে ফেলতেছো বা বন্ধুর উপরে নিয়ে ফেলতেছো, এটা কি শিকার করার মতো? তুমি তাকে আঘাত করছো, এই আঘাত করাটাই হচ্ছে এখানে শিকার করতে পারবে কিনা, এরকম একটা। সো অনেক ধরনের প্রশ্ন আসবে এখান থেকে, অনেকগুলো প্রশ্ন আসবে। এই সূত্রের ব্যাপারটা অনেক বেশি হবে তোমাদের। এখন তুমি যদি চাও কত সময় পরে আঘাত করবে, সেটাও কিন্তু বের করতে পারবা। কত সময় পরে তুমি যদি চাও যে কত সময় পরে আঘাত করবে, তাহলে সেটাও তুমি চাইলে বের করে ফেলতে পারবা। এই যে এক্স এর মান দেয়া আছে, এক্স এর মান যদি দেয়া থাকে তাহলে তুমি এই সূত্র বসায় দিবে। যে দেখো এক্স এর মান দেয়া আছে, কত সময় পর সেটাও তুমি বের করে ফেলতে পারবা। যে তোমার বান্ধবীকে তুমি 10 সেকেন্ড পরে তার উপর একটা মিসাইল ফেলতে চাও, সেটাও তুমি পারবা। কিভাবে বের করবে সেটা তুমি জানো, 500 মিটার দূরে আছে। সো তুমি 500 মিটার বসায় দাও, ভি নট এর মান তো তুমি জানো, একটা বেগ দিয়ে দিছো তুমি, সেই বেগ দাও cos থিটা, থিটার মান কত বেগে নিক্ষেপ করতেছো, থিটার মান ধরো যে 30 ডিগ্রি করে নিক্ষেপ করছো, তো 30 ডিগ্রি কোণ দেয়া বসায় দাও, বসায় দিলেই তুমি টি এর মানটা পাবে যে কত সময় পর গিয়ে আঘাত করবে, বুঝতে পেরেছো? এবার আসি আমরা। সো এই যে সূত্রটা পেয়েছি, এই সূত্রটার আরেকটা রূপ আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, লিখে রাখছো কিনা জানি না আমি, এবার দেখো এটা লিখে দিচ্ছি। তো এই সূত্র হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্র পেয়েছি y ইকুয়াল টু হচ্ছে x tan থিটা নট মাইনাস হচ্ছে g x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এটা হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র, এটা হচ্ছে আমার 8 নম্বর সূত্র, ঠিক আছে? এই সূত্রের আরেকটা রূপ আছে, দেখো এটাকে লিখতে পারি, দেখো যে যদি a সমান, যদি আমরা এখানে লিখি, দেখো যদি a সমান হচ্ছে তোমার ধরো 10x, ধরো a সমান যদি 10 থিটা নট হয়, আর যদি আমরা b সমান ধরি x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b সমান যদি এটা ধরি, দেখো
বি সমান যদি আমরা ধরি জি ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট, এটা যদি ধরি, যদি এত হয়, যদি বা ধরি, এটা ধরতে পারি, ধরি এ সমান এত বি সমান এত, তাহলে এখান থেকে লিখতে পারো, দেখো এ এক্স, তাহলে লিখতে পারবে এটাকে তুমি এ এক্স প্লাস মাইনাস এ এক্স মাইনাস, এটাকে প্লাস আকার লেখা যায়, সমীকরণটাকে আমরা চাইলে এখানে প্লাস আকারেও তুলতে পারবো। আচ্ছা দেখো তাহলে আমরা পাবো এখান থেকে, দেখো এখানে কি আছে বি, তার মানে লিখতে পারি, দেখো এই যে টোটালটা, এই টোটালটা সমান কি বসাবো বি, আমি আবারও বসায় দিচ্ছি এখানে, দেখো এইটা, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি কত বি এক্স স্কয়ার, সুতরাং ওয়াই সমান এই যেটা, এটাকে বলে প্রাসের গতির সমীকরণ, এই যে প্রাসের গতির সমীকরণ। তাহলে এইখানে এই যে দেখো এটা হচ্ছে কি 9 নং, এটা হচ্ছে তোমার 9 নং, ও 8 নং হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা এটা 9, এটা হচ্ছে 9 নং, তাহলে এটা হবে 10 নং সমীকরণ, এটা হচ্ছে 10, তাহলে এত নং সমীকরণকে দেখো, এত নং সমীকরণকে প্রাসের, দেখো এত নং সমীকরণকে প্রাসের সমীকরণ বলে, প্রাসের সমীকরণ বলে। আর y is equal to ax minus bx squared সমীকরণটি প্রাসের গতিপথ নির্দেশ করে, প্রাসের, লিখে ফেলো, প্রাসের গতিপথ নির্দেশ করে, এবং এ থেকে বোঝা যায়, এবং এ থেকে বোঝা যায় যে প্রাসের গতিপথ প্যারাবোলা, প্রাসের গতিপথ প্যারাবোলা। জাস্ট হচ্ছে কি আমি এখানে জাস্ট এই যে এটা সমান তো এটা বললামই, আর আমি কি করছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ এইটুকুর পরিবর্তে আমি কি ধরে নিয়েছি এ, এটুকুর পরিবর্তে আমি ধরে নিয়েছি এ, আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে আমার এখানে দেখো, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, জি ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা ইনটু হচ্ছে এক্স স্কয়ার, এই যে এইটুকুর পরিবর্তে ধরে নিয়েছে বি, এটুকুর পরিবর্তে এ, আর এইটুকুর পরিবর্তে ধরে নিয়েছে বি, যদি বি নেই তাহলে কি ভি এক্স স্কয়ার হবে। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে পরাবৃত্তের সমীকরণ বলা হয়, তাই বলা হয় পরাবৃত্তের সমীকরণ, এই সমীকরণটাকে বলা হয় কি পরাবৃত্তের সমীকরণ, এবং এই পরাবৃত্তের সমীকরণটাই কি বলছে 10 নং সমীকরণকে প্রাসের গতির সমীকরণ বলে, প্রাসের সমীকরণ মানে পরাবৃত্তের সমীকরণ, প্রাসের সমীকরণ মানে পরাবৃত্তের সমীকরণ। এইখান থেকে আমরা বলতে পারি যে এত সমীকরণটি প্রাসের গতিপথ নির্দেশ করে, এবং এ থেকে বোঝা যায় যে প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা, প্রাসের যে এটাকে বলি প্যারাবোলা, এই দেখো এটাই হচ্ছে প্যারাবোলা, মানে বক্রপথ, একটা অর্ধবৃত্ত সদৃশ দেখতে এরকম দেখা যাবে, একটু বাঁকা হবে, একটু এরকম ভাবে বেঁকে গেছে, একটু ঢেউ তৈরি হবে হালকা এরকম। আমরা কি বুঝছি তাহলে? প্যারাবোলা হচ্ছে একটা আকার, বোঝায়, যেমন বৃত্তাকার হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, আবার অধিবৃত্তাকার হতে পারে। বিষয়টা হচ্ছে তোমার প্যারাবোলা হচ্ছে একটা নির্দিষ্ট শেপ বোঝাচ্ছে, মানে এরকম, এটাকে বলি প্যারাবোলা, এই যে এটা এরকম, বা দেখে যে এই যে এরকম হয়, এগুলোকে বলি আমরা প্যারাবোলা বলতে পারি। এরকম ভাবে একটা বক্রপথ তৈরি হয়, এই পথগুলিকে বলি আমরা প্যারাবোলা। যেমন এই যে এরকম পথ, এই পথটাকে বলি আমরা প্যারাবোলা। বুঝতে পেরেছো? সো মুছে দিচ্ছি তাহলে প্যারাবোলা, লাস্টের পথটা আমি বলছিলাম, লাস্ট যেটা সেটা হচ্ছে প্যারাবোলা। সো যাই হোক, আমরা কিন্তু অনেকগুলো করে ফেলছি এখান থেকে। মানে দেখো এটা কি বলি সার্কুলার, এটা কি বলি আমরা প্যারাবোলা, এটাকে বলি আমরা উপবৃত্তাকার, হাইপারবোলা, তাই না? হাইপারবোলা বলি। তাছাড়া ধরো যে এরকম কিছু একটা আছে, এটাকে বলি কি আমরা, এটা কি বলি আমরা পরাবৃত্ত। এই যে এরকম বা দেখা যাচ্ছে কি, এই যে এরকম বা এই যে এরকম দেখা যাচ্ছে, এই যে এরকম শেপগুলো দেখা যাচ্ছে, এই যে এরকম শেপগুলো দেখা যায়, এগুলোকে বলি আমরা, এইগুলোর নাম দিয়ে হচ্ছে অধিবৃত্ত, পরাবৃত্ত,
বা উপবৃত্ত বা গোলক মানে হচ্ছে বৃত্তাকার বা গোলক সদৃশ ইত্যাদি একটা শেপকে বুঝি, শেপ হচ্ছে প্যারাবোলা। যেটা কেমন হবে, আকারটা কেমন হবে, এই গতিপথের আকার কেমন হবে, ক্ষেত্রটা কেমন তৈরি হবে, এই ক্ষেত্রটা তৈরি হবে পরাবৃত্ত, ক্ষেত্রটা তৈরি হবে পরাবৃত্ত। হতে পারতো সেটা উপবৃত্ত, উপবৃত্ত নয় হয়ে বৃত্ত হইতে পারতো, কিন্তু বৃত্তও হয় নাই, উপবৃত্ত হয় নাই, হয়েছে একটা পরাবৃত্ত। এবার একটু আমরা দেখব, দেখো প্রাচীর সর্বোচ্চ উচ্চতা আমরা দেখব। দেখো উত্থানকাল, উত্থানকাল। তো আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখি উত্থানকাল, তো আমরা অলরেডি এখান থেকে পেয়েছি। দেখো উত্থানকাল বলতে আমরা বোঝাচ্ছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, এখানে উঠতে যে সময়টা লাগবে, এটা হচ্ছে উত্থানকাল। তো এইখানে যাইতে যদি সময় লাগে টি, তো এইখানে যাইতে সময় লাগছে কত টি, কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো যে ওই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কি গঠনটা ঘটবে। দেখো সাধারণত আমরা সমীকরণটা পেয়েছি y সমান, যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখো এখান থেকে এই যে y এর সমীকরণটা পেয়েছি v নট sin থিটা, v নট sin থিটা নট, হ্যাঁ v নট sin থিটা নট t মাইনাস হচ্ছে হাফ অফ g t স্কয়ার। এইটা ইউজ না করে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি। আমরা কি জানি দেখো তো, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস u স্কয়ার প্লাস 2gh, এরকম সূত্র জানি আমরা, এরকম সূত্র জানি। তো বস্তুটা যখন এইখান থেকে ঠিক এইখানে উঠে যাবে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা মানে কি, দেখো সর্বোচ্চ বেগ কত হবে, v স্কয়ার, শেষ বেগ কত হবে, উল্লম্ব বেগের উপাংশ হবে কত, v স্কয়ার, সমান হচ্ছে এখানে আসবে কত, v y নট স্কয়ার, y নট স্কয়ার প্লাস হচ্ছে 2 ay কারণ এটা উল্লম্ব বরাবর, উল্লম্ব বরাবর ধরছি আমরা। তো যদি এখানে উল্লম্ব বরাবর ধরো তাহলে এই এইচটা কি, দেখো তো এই এইচটা কি তোমার, এটাকে আমি একটু এটাকে হচ্ছে তোমার মানে সর্বোচ্চ উচ্চতা বের করছি, সরি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, দেখো সর্বোচ্চ উচ্চতা। তো v এত সমান এত, তাহলে এই এইচটা বলতে কি বোঝাচ্ছে, এই টোটাল এইচ কি বোঝাচ্ছে, এই এইচটাকে। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, এইচ লিখতে পারি, এই এইচ। এবার আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় মনে রাখতে হবে, মনে রাখবা যে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ শূন্য হয়, বস্তুর উল্লম্ব বেগ, বস্তুর উল্লম্ব বেগের মান 0 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে টি সময় পরে যে বেগটা অর্জন করবে ভি ওয়াই ইকুয়াল হয়ে যাবে কত, 0 মিটার পার সেকেন্ড। উল্লম্ব বেগের মানটা 0 হয়ে যাবে, উল্লম্ব বেগের মানটা 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তার মানে এই টোটালটাই 0 হয়ে যাবে। তো টোটাল যদি 0 হয়, 0 লিখলাম, ইকুয়াল লিখবো ভি নট, এটা সমান জানি ভি নট, আমরা কি জানি এটা সমান, দেখো এটা সমান আমরা জানি, দেখো ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু হচ্ছে মাইনাস জি ইনটু হচ্ছে এইচ, কারণ আমরা জানি এ ওয়াই সমান মাইনাস এইচ, এ ওয়াই নট সমান হচ্ছে মাইনাস, এটা ওয়ান নট লাগবে না, এটা হচ্ছে এটা দিলেই হবে, এ ওয়াই সমান হচ্ছে মাইনাস জি। আচ্ছা, সো এবার একটু চিন্তা করে দেখো, তো ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট মাইনাস হচ্ছে 2gh, এই 2gh টা এই পাশে, সুতরাং আমরা লিখতে পারি না 2gh ইকুয়াল লিখতে পারি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। সুতরাং আমি h এর মানটাকে লিখতে পারি, তাহলে h সমান লিখতে পারি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে 2g। তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেছি। তো সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে। দেখো একটা বিষয় লক্ষ্য রাখবা, আমি যখন উল্লম্ব জিনিসটা বের, উচ্চতা মানে কি উল্লম্বের দিকে আছে, উল্লম্বের দিকে থাকলে উল্লম্ব গুলো দিয়ে করতে হবে, আর অনুভূমিক কিছু বের করতে গেলে অনুভূমিক সময়টা, অনুভূমিক বেগ এটা দিয়ে করতে হবে। উল্লম্ব বরাবর সবকিছু উল্লম্বের উপর ডিপেন্ডেবল, উল্লম্ব বরাবর ত্বরণ, উল্লম্ব বরাবর বেগ, উল্লম্ব বরাবর সরণ, এগুলো উল্লম্বের সাথে সংযুক্ত। এখানে আনুভূমিকের কোনো সম্পর্ক থাকবে না, অনুভূমিকের কোনো কিছু এখানে থাকবে না, অনুভূমিকের কোনো কিছু আমরা রাখবো না, সবগুলো থাকবে হচ্ছে ওইগুলো। আচ্ছা, তোমরা সমীকরণগুলো দিতে থাকো যতগুলো দেয়া যায়, আমার তো মনে নাই। এবার দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত, সর্বোচ্চ উচ্চতায়
উচ্চতায় উঠতে 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 প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময়। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে মানে হচ্ছে এইখান থেকে বলটা যখন এই পয়েন্টে যাবে তখন কত সময় লাগবে, সেই সময়টা টি। তাহলে আমরা জানি নরমালি দেখো উচ্চতা বরাবর আছে, উচ্চতা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি ভি ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভি নট, আমরা জানি যেটা ভি নট ভি এক্স নট, আমরা জানি কি ভি এক্স নট মাইনাস হচ্ছে কি বা প্লাস হচ্ছে আমরা জানি হচ্ছে এ ওয়াই টি, এ ওয়াই টি আমরা জানি। কিন্তু তুমি জানো সর্বোচ্চ উচ্চতায় বলছে এখানে যে সর্বোচ্চ উচ্চতায়, তো সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ তো শূন্য, উল্লম্ব বেগ দেখো বস্তুর উল্লম্ব বেগের মান কত হয়ে যায় শূন্য, শেষ উল্লম্ব বেগ শেষ এখানে লিখে রাখবা শেষ উল্লম্ব বেগের মান হচ্ছে শূন্য বা শেষ বেগের মানটা শূন্য। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, নোট করে নাও সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য। যদি শেষ বেগ শূন্য হয় তাহলে আমার এইটাকে কি লিখবো আমি শূন্য, কারণ ম্যাক্সিমাম হাইট সর্বোচ্চ উচ্চতায়, এটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এমন একটা উচ্চতা যে উচ্চতায় গেলে বস্তুর আর কোনো বেগ থাকবে না, না বস্তু বেগ থাকবে না বস্তুর ত্বরণ থাকবে, কোনো কিছুই থাকবে না। তাহলে আমরা লিখতে পারি ভি নট, এখানে রাখো তাহলে লিখবো আমি ভি, এটা সমান জানি ভি নট, ও এটা তো তোমার ওয়াই নট আসবে, এটা কত আসবে ভি ওয়াই নট আসবে, তাহলে ভি সাইন থিটা নট মাইনাস জিটি। কেন জিটি দিয়েছে বুঝছো, যে এ ওয়াই সমান হচ্ছে মাইনাস জি। আচ্ছা তো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে জিটি সমান লিখতে পারো তুমি ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা। সুতরাং টি টি সমান হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছে আমি লিখতে পারি জি। তাহলে এইটাই হচ্ছে মানে হচ্ছে তোমার এটা হচ্ছে বলি উত্থানকাল, এটাকে বলি আমরা উত্থানকাল, এটা হচ্ছে কি উত্থানকাল বের করছি। তো সর্বোচ্চ উঠতে প্রয়োজনীয় সময় মানে হচ্ছে সর্বোচ্চ উঠতে নিচে নামতে যতটুকু সময়। তাহলে এখানে মনে রাখবা উত্তনকাল সমান পতনকাল, এই যে চিত্রটা আমি এঁকেছি এটা কিন্তু একটা সুষম চিত্র, একটা সুষম পরাবৃত্তাকার প্যারাবোলা একটা পথ অঙ্কন করেছি, যেখানে একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা হতে ঠিক ভূমিতে আঘাত করতে একই পরিমাণ সময়ের প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই উপরে উঠতে যে সময় লাগছে নিচে নামতে ঠিক একই সময় লাগছে। তো দুইটা আমরা যোগ করতে পারবো, এখন দেখি কিভাবে যোগ করব, মানে আমরা আরেকটা বের করব। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে কত, এটা উত্থানকাল, আর এটাই তোমার পতনকাল, এটা হচ্ছে কি উত্থানকাল মানে হচ্ছে এখানে পতনকাল, উত্থানকাল মানে কি হবে পতনকাল। দেখো উত্থানকাল সমান পতনকাল, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে ঠিক একই সময় লাগবে, অর্থাৎ উঠতে সময় লাগলে উত্থানকাল, পড়তে সময় লাগলে পতনকাল। সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে আঘাত করতে যত সময় প্রয়োজন সেটা হচ্ছে পতনকাল, আর ভূমি হতে বা নিক্ষেপণ বিন্দু হতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলি আমরা উত্থানকাল, এটাকে বলি আমরা উত্থানকাল। সো উত্থানকালও পেয়েছি পতনকাল, যা দুইটা সেম। এবার আমি যদি দেখো এবার আমি যেটা বের করব দেখো বিচরণকাল, এবার বের করব আমরা বিচরণকাল। তাহলে বিচরণকাল মানে হচ্ছে এই বিচরণকাল আমরা পেয়েছিলাম, বিচরণকাল মানে হচ্ছে উত্থানকাল প্লাস হচ্ছে পতনকাল, উত্থানকাল প্লাস হচ্ছে পতনকাল। তাহলে উত্থানকাল দেখো টি প্লাস হচ্ছে কত টি, উত্থানকালও টি পতনকালও কত টি, যদি টি হয় তাহলে আমরা এখানে বসাবো 2t, কত আসে 2t। তো 2t যদি হয় 2 ইন্টু কত বসাতে পারি 2 ইন্টু ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই হচ্ছে জি, ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে আমার এই যে সূত্রটা পেয়ে গেছি আমি এখান থেকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে এটা যদি মুছে দেই তাহলে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে আমরা বিচরণকালকে টি দিয়ে প্রকাশ করি। দেখো বিচরণকাল হচ্ছে তোমার টি, বিচরণকাল হচ্ছে ক্যাপিটাল টি, তো বিচরণকাল টি সমান পেয়েছি আমরা 2t বা পেয়েছি আমরা 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে জি। আর দেখো উত্থানকাল এখানে লিখতে পারো উত্থানকাল সমান হচ্ছে পতনকাল, উত্থানকাল সমান হচ্ছে পতনকাল, হ্যাঁ সমান টি ইকুয়াল হচ্ছে আমরা পেয়েছি ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে জি। এবার দেখো আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম আনুভূমিক পাল্লাটাকে।
তো আনুভূমিক পাল্লা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। সো আনুভূমিক পাল্লা যদি বের করি, তা আনুভূমিক পাল্লা বলতে কি বোঝায়? আনুভূমিক পাল্লা হচ্ছে বস্তুটা, দেখো আনুভূমিক পাল্লাটা হচ্ছে বস্তুটা এক্স অক্ষ বরাবর সরণ ঘটবে। এক্স অক্ষ বরাবর একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে তার আনুভূমিক পাল্লা। তার ভূমি বরাবর যে সরণটা ঘটবে সেটা হচ্ছে তার অনুভূমিক পাল্লা। সো আমি যদি এখন তার অনুভূমিক পাল্লাটা বের করতে যাই, একটু চিন্তা করে দেখো, একটা আমরা যেটা জানি যে x ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা কিন্তু x ইকুয়াল টু যেটা জানি ut, মানে আমরা একটা সূত্র জানি যেটা, মানে আমরা জানি তো s ইকুয়াল টু ut প্লাস হচ্ছে হাফ অফ at স্কয়ার, আমরা এরকম সূত্র জানি তাই না? তো অনুভূমিক বরাবর যদি এই বরাবর হয় অনুভূমিক, আনুভূমিক পাল্লায় মানে অনুভূমিক, এখানে লম্বের সাথে সম্পর্ক না, লম্বের সাথে কিন্তু এখানে সম্পর্ক নাই, না থাকলে আমরা কি লিখবো x, এখানে অনুভূমিক পাল্লা কি r, অনুভূমিক পাল্লা হচ্ছে r। যদি অনুভূমিক পাল্লা r হয়, আদিবেগ কত অনুভূমিক বরাবর, কত বেগে চলছিল? আদিবেগ হচ্ছে তোমার দেখো অনুভূমিক পাল্লা সমান হচ্ছে, দেখো আমি যদি এখানে লিখতে চাই অনুভূমিক পাল্লা মানে হচ্ছে এই সূত্র অনুযায়ী, এটা মানে কি, এটা হচ্ছে আদিবেগ, কার আদিবেগ? অনুভূমিক বরাবর যে আদিবেগটা থাকবে। অনুভূমিক আদিবেগ কত ছিল? v x নট t, তবে এখানে টিটা কি হবে? বিচরণ কাল, এটা হচ্ছে ক্যাপিটাল টি প্লাস হচ্ছে, দেখো প্লাস হচ্ছে হাফ অফ এখানে আসবে কি জি, এখানে এখন লক্ষ্য করে দেখো এই যে at স্কয়ার দিছি আমি, এখানে কি দিয়েছি আমি? a t স্কয়ার। কিন্তু আমরা জানি যে অনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, অনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, তাহলে অনুভূমিক বরাবর এখানে ত্বরণ আছে কত? ax t। এন্ড বলতে পারো যে ভাইয়া টি দিতেছেন কেন, টি কেন দিতেছেন? এর কারণটা হচ্ছে একটা বস্তু এইখান থেকে এখানে যেতে যত সময় লাগবে, বস্তু তো এই দিক দিয়ে গিয়ে এখানে গেছে তাই না? বস্তু তো এখান থেকে ঘুরে এখানে গেছে, তা আমরা জানি এখান থেকে উঠতে লাগে টি, নামতে লাগে টি, টোটাল টাইম কত? 2t। এই 2t তো বিচরণকাল, 2t বিচরণকাল না? তাহলে চিন্তা করে দেখো বস্তুটা এখান থেকে ঘুরিয়ে যাওয়া যায় কথা, এইখান থেকে এদিকে যাওয়া তো একই কথা, পয়েন্ট তো থামছে থেকে এখানে, থেমে গেছে কোথায়? এখানে। যদি এইখান থেকে এসে এখানে যায় যত সময় লাগবে, ওইখান থেকে এখানে আসতে ঠিক একই সময় লাগছে, আলটিমেটলি বস্তুটা তো ওই দিক দিয়ে আসছে, ঘুরেই আসছে, তাহলে এইটা হচ্ছে তার বিচরণকালটা। এবার দেখো আমরা এইটার মধ্যে কি পাচ্ছি? এখানে শূন্য পাচ্ছি। যদি শূন্য পাই তাহলে বসায় দাও এখানে vx নট এর মানটা কত? vx নট এর মান আমরা জানি হচ্ছে v নট cos থিটা নট, এটা জানি। আর এই যে টোটালটা আমরা দেখতে পাচ্ছি, টোটাল টার্মের মান হয়ে যাবে শূন্য। কেন? কারণ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকবে না, অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকছে না, ত্বরণ থাকছে না বিদায় এইটুকুর মান হয়ে যাবে শূন্য। যদি শূন্য হয়ে যায় ইনটু হচ্ছে দেখো টি, এটার মান আছে না, এটার মান মাত্র পেয়েছি আমরা, কত পেয়েছি একটু লক্ষ্য করে দেখো, 2v নট sin থিটা। তো কত বসাতে পারি? 2v নট sin থিটা, দেখো 2v নট sin থিটা, 2v নট sin থিটা, আচ্ছা ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে g, এটা আমরা জানি, এই যে মাত্র এখান থেকে পেয়েছি, দেখো t এর মানটা জানি। বলতে পারো যে এটা এই টি কেন হইল না? এইটি তো হবে না, কারণ এইটা তো এইখান থেকে এখানে যেতে একটা টি, আর এখান থেকে এখানে যেতে আরেকটা টি, দুইটা টি হবে, দুইটা টি মানে তো বিচরণকাল। তো আমরা এখান থেকে এটা বের করে ফেললাম। যদি বের করি এখন তুমি মান বসো এখানে, তাহলে দেখো এখানে পাচ্ছি 2v নট স্কয়ার, এখানে কি পাচ্ছ দেখো তো cos থিটা, কত পাচ্ছ? এখানে কি আছে? sin থিটা ইনটু হচ্ছে cos থিটা নট ডিভাইড বাই কি আছে? g। এখন তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, তোমরা গত ক্লাসে আমি শিখিয়েছিলাম 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা। তাহলে আমি কি লিখতে পারি না এটাকে? এই যে দেখো এটাকে আমি সাজিয়ে এইভাবে লিখতে পারি হচ্ছে v নট স্কয়ার 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা নট ডিভাইড বাই হচ্ছে তোমার g। তাহলে এখান থেকে লিখতে পারি v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই হচ্ছে g। তাহলে এইখান থেকে যেটা পেয়েছি আমরা ফাইনালি, যে আমরা r এর মানটাও পেয়ে গেলাম। এই r এর মানটা আমরা বলতেছি এখানে দেখো v নট sin 2 থিটা নট ডিভাইড বাই হচ্ছে g। এ হচ্ছে আনুভূমিক পাল্লা, এটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা, লিখছো হয়তো তাই না? আচ্ছা মুছে দিচ্ছি আমি, অনেক লিখছে, অনেক বিশাল লিখ হয়েছে, বিশাল। এবার একটু শেষ, বেশি কাজ নাই, এখন হচ্ছে তোমার সর্বাধিক আনুভূমিক পাল্লা। যদি বলে সর্বাধিক আনুভূমিক পাল্লা, আনুভূমিক
অনুভূমিক পাল্লা। তো সর্বাধিক অনুভূমিক পাল্লা যদি তোমাকে বলা হয় তাহলে বুঝতে হবে তোমাকে যে যখন যখন থিটা নট 45 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে তখন বস্তুর অনুভূমিক বরাবর অনুভূমিক দেখো যখন নিক্ষেপণ মানে এত হয় তখন অনুভূমিক বরাবর বস্তুর অনুভূমিক বরাবর দেখো অনুভূমিক বরাবর সরণ সর্বাধিক ঘটে, সরণ সর্বাধিক হয়। এই সর্বাধিক সরণই এই সর্বাধিক সরণ বা দূরত্ব, এই সর্বাধিক সরণ বা দূরত্বই হলো অনুভূমিক সর্বাধিক এটা কি বলবো আমরা, এই হলো তোমার সর্বাধিক অনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লা। মানে হচ্ছে থিটার মানটা যখন 45 ডিগ্রি করা হয়, থিটার মান নিক্ষেপণ কোণটা, নিক্ষেপণ কোণের মানটা যদি 45 মানে হচ্ছে এখানে একটা বিষয় আছে তোমার পরে বোঝাচ্ছি আমি, নিক্ষেপণ কোণের মানটা যদি 45 ডিগ্রি হয় তাহলে দেখা যায় সেটা সর্বোচ্চ পরিমাণে যেতে পারবে। এই জন্যই যখন তোমার বর্ষা নিক্ষেপ করা হয় দেখবে যে তোমরা যখন গোলক নিক্ষেপ করো, তোমরা একটা গোলক যখন নিক্ষেপ করো, তোমরা যখন স্কুল লেভেলে খেলাধুলা করেছো বা কলেজ লেভেলে মানে এখন যারা স্কুলে হয়তো অনেকে দেখছো বা কলেজে দেখছো বড় ভাইদের যে বর্ষা নিক্ষেপ করতে, একটা বর্ষাকে যদি আমার এটার সাথে আমার কাঁধ আমার সোলজার এটার সাথে যদি 45 ডিগ্রি কোণে ছুঁড়ে দেওয়া হয় সর্বাধিক পরিমাণ যাবে, অনেক বেশি দূর পর্যন্ত যাবে। বুঝতে পেরেছো? মানে কখন যাবে সেটা একটা নির্দিষ্ট এর উপর ডিপেন্ড করে যে আমি এই সোলজারের সাথে আমার কত ডিগ্রি কোণে আমি এটাকে ছুঁড়ে মারতেছি। একটা গোলক নিক্ষেপ করতে চাচ্ছি, গোলকটাকে আমি কত ডিগ্রি কোণে ছুটতেছি, যদি আমি 45 ডিগ্রি কোণে ছাড়তে পারি এটা সর্বাধিক যেতে পারবে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে এরকম যে থিটা যদি আমার নিক্ষেপণ কোণটা 45 ডিগ্রি হয় এটা সর্বোচ্চ পরিমাণ যাবে, এটা পরীক্ষিত মান। কেন যাবে দেখো, তাহলে আমরা জানি হচ্ছে আর, তাহলে আর ম্যাক্সিমাম কি হবে, আর তো পেয়েছি কিন্তু এখন বের করছি আর ম্যাক্সিমাম কত হতে পারে। তো আর ম্যাক্সিমাম হবে তোমার দেখো ভি নট সাইন 2 ইনটু কত না 2 ইনটু 45 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে জি ডিভাইডেড বাই জি। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবে হচ্ছে দেখো লিখবে হচ্ছে ভি নট বাই জি, কেন? কারণ এখানে দেখো সাইন 90 ডিগ্রি, কারণ হচ্ছে সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি সমান 1, কারণ দেখো 2 ইনটু 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, কিন্তু সাইন 90 ডিগ্রি মান 1, দ্যাটস ওয়াই আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি। তাহলে আমরা যেটা পেয়েছি এখন, সুতরাং আমরা আর ম্যাক্সিমাম অনুভূমিক পাল্লা সর্বাধিক, এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, দেখো এইটা হচ্ছে অনুভূমিক পাল্লা, ঠিক আছে, আর এইটা হচ্ছে সর্বাধিক অনুভূমিক পাল্লা। সর্বাধিক অনুভূমিক পাল্লা হচ্ছে কত পাইছি আমরা পেয়েছি ভি নট বাই জি। শেষ, আমাদের শেষ, আর বেশি নাই, কারণ শেষ করতে গেলে তো একটা ধারাবাহিকতা লাগে, বুঝছো না? তো আমরা শেষ করে ফেলছি। ও আচ্ছা, আমরা কি একটা মিস্টেক মনে করছি, তাই না? এটা ভি স্কয়ার ছিল না, এটা ভি স্কয়ার ছিল, তো তাহলে এটা কি ভি স্কয়ার দিতে হবে না? এটা ভি স্কয়ার ছিল, সো এই দেখো তাহলে ভি স্কয়ার এখানে ভি নট স্কয়ার এত, আর বাস হয়ে গেল।